আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব অনার্স থার্ড ইয়ারের ফিজিক্যাল কেমিস্ট্রি অধ্যায় 1। অনার্স থার্ড ইয়ারের ফিজিক্যাল কেমিস্ট্রি অধ্যায় 1। আমরা এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়ার সংজ্ঞা এবং ধরন দেখি, যেখানে রয়েছে জটিল বিক্রিয়া, সমান্তরাল বিক্রিয়া, ধারাবাহিক বিক্রিয়া ইত্যাদি। আজকে আমরা পড়ব এখন ধারাবাহিক বিক্রিয়া সম্পর্কে। একটি ধারাবাহিক বিক্রিয়ার গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করি। ধারাবাহিক বিক্রিয়া বলতে আসলে আমরা কি বুঝি? যেসব বিক্রিয়ায় বিক্রিয়কসমূহ মধ্যবর্তী এক বা একাধিক ধাপের মাধ্যমে উৎপাদে পরিণত হয়। অর্থাৎ বিক্রিয়ায় বিক্রিয়কসমূহ বিক্রিয়া শুরু করবে এবং সেই বিক্রিয়ক মধ্যবর্তী এক বা একাধিক ধাপের মাধ্যমে উৎপাদে পরিণত হবে। অর্থাৎ মধ্যবর্তী অবশ্যই একটি অথবা একাধিক ধাপ থাকবে। তার মানে ধারাবাহিক বিক্রিয়া বলতে বোঝাচ্ছে কমপক্ষে দুটি ধাপ থাকবে, যে সকল ধাপের মধ্যে বিক্রিয়করা ক্রমেই উৎপাদে পরিণত হতে পারবে। এর আরেক নাম হচ্ছে ক্রমান্বয়ী বিক্রিয়া। আমরা যদি এর গতিবিদ্যা পড়তে যাই তাহলে দেখব যে এ, বি এবং সি, এ একটি বিক্রিয়ক, বি হচ্ছে মধ্যবর্তী উৎপাদ এবং সি হচ্ছে সর্বশেষ উৎপাদ। প্রাথমিক অবস্থা বিবেচনায় আমরা যদি দেখি যে এ প্রাথমিক ঘনমাত্রা ছিল সি নট, বি এবং সি কোনোটারই কোনো উৎপাদ ছিল না, তাই এদের ঘনমাত্রা শূন্য। এবং টি সময় পরে যখন তাদের ঘনমাত্রা পরিবর্তন হলো তখন এ এর ঘনমাত্রা হচ্ছে C1, বি এর C2 এবং সি এর হচ্ছে C3। এখানে বোঝা যাচ্ছে যে সি নট ছিল এ এর প্রাথমিক ঘনমাত্রা, সময়ের অতিক্রান্ত হওয়ার সাথে সাথে এই সি নট ঘনমাত্রাই তিনটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে সাম্যাবস্থায় অথবা টি সময় পরে। সুতরাং প্রাথমিক অবস্থায় যেটা সি নট ছিল, সাম্যাবস্থায় বা টি সময় পরে এই ঘনমাত্রাটি C1, C2 এবং C3 এই তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তাই সি নট ইকুয়াল টু হবে C1 প্লাস C2 প্লাস C3। বিক্রিয়াটিতে দুটি আলাদা ধাপে এ ও বি হচ্ছে বিক্রিয়ক, যেটা আমি আগে বলেছি। তাই বিক্রিয়ক এ এর ক্ষেত্রে, অর্থাৎ এই এ বিক্রিয়কের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি যে এই এ বিক্রিয়কের ক্ষেত্রে আমরা দেখছি এখানে কেবলমাত্র এ বিক্রিয়কের ক্ষেত্রে আমরা কেবলমাত্র দেখছি যে এ থেকে বি তৈরি হইল। বিক্রিয়াটিতে দুটি আলাদা ধাপে এবং বি হচ্ছে বিক্রিয়ক, তাই বিক্রিয়ক এ এর ক্ষেত্রে মাইনাস dC1/dt ইকুয়ালস টু K1C1। এ যেহেতু বিক্রিয়ক তাই তার বেগের ক্ষেত্রে মাইনাস চিহ্ন হয়েছে, ইকুয়ালস টু K1C1। অর্থাৎ এখানকার ঘনমাত্রা C1 এবং তার বেগ ধ্রুবক হচ্ছে K1। এটাকে আমরা উভয় পক্ষে সমাকলন করলাম, পক্ষান্তর করে সমাকলন করলাম এবং সেক্ষেত্রে আসলো ln C1 ইকুয়াল টু মাইনাস K1T প্লাস ln C নট। যেহেতু এখানে একটা সমাকলন ধ্রুবক আসে, সি ধরি আমরা, কিন্তু এখানে আমরা হিসাবের সুবিধার জন্য ln C নটকে আমরা ধরেছি সমাকলন ধ্রুবক। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে যদি আমরা ln C1 ইকুয়াল টু ln e টু দি পাওয়ার মাইনাস K1T প্লাস ln C নট লিখি, অর্থাৎ এইখানে এই যে মাইনাস K1T-কে আমরা ln E নিয়ে তারপরে মাইনাস K1T লিখেছি, এটা আমাদের হিসাবের সুবিধার জন্য করা হয়েছে। তো ln E মানে তো 1, তাই না? এই জন্য এখানে এইভাবে আমরা হিসাবটা করে নিয়েছি। তারপর দেখো ln C1 সমান, এই ln কমন নিলে এটা আসে
উভয় পক্ষ থেকে লন বাদ দিলে C1 সমান C0 e⁻ k1t এটা থাকে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এটা হচ্ছে C1 এর মান, খেয়াল রাখবো এটা হচ্ছে আমাদের C1 এর মান। তারপরে বি এর ক্ষেত্রে বি এর সঞ্চয়ন হার বা কতটুকু সঞ্চিত হচ্ছে, যেহেতু বি হচ্ছে মধ্যবর্তী উৎপাদ, বি এর সঞ্চয়ন হার সমান বি এর গঠন হার মাইনাস বি এর বিয়োজন হার। বি যেহেতু অন্তর্বর্তী বা মধ্যবর্তী উৎপাদ এবং সি এর ক্ষেত্রে বিক্রিয়ক, তাই একই সাথে বি যতটুকু সঞ্চয় হবে বা সঞ্চিত হবে সেটা হবে বি যতটুকু গঠিত হয়েছে তা থেকে তার বিয়োজন যতটুকু হয়েছে এইটুকুর পার্থক্যের সমান। তাই বি এর সঞ্চয়ন হার ইকুয়ালস টু বি এর গঠন হার মাইনাস বি এর বিয়োজন হার। বি এর সঞ্চয়ন হার বোঝা যাচ্ছে dC2/dt, অর্থাৎ C2 হচ্ছে তার জন্য ঘনমাত্রা, এবং বি এর গঠন হার হচ্ছে K1C1 এবং বি এর বিয়োজন হার হচ্ছে K2C2। মান বসিয়েছি আমরা, তারপরে এখানে পক্ষান্তর করে এটাকে 2 নং সমীকরণ বসিয়েছি, এবং এইখানে দেখা যাচ্ছে C1 এর জায়গায় আমরা এই C0 e⁻ k1t যেটা আমরা 1 নং সমীকরণে মানটা বের করে আসছি সেটাকে বসানো হয়েছে। পেয়ে গেলাম আমরা 2 নং সমীকরণ। এখন এই 2 নংয়ের উভয় পক্ষকে আমরা e⁻k2t দিয়ে গুণ করব। গুণ করার পরে এখানে দেখা যাচ্ছে যে এই পুরোটুকু গুণ করার পরে আমাদের এখানে আসছে, একটু খেয়াল করব, এই অংশটুকু হচ্ছে ইউভির সূত্র, এবং এইটুক অ্যাপ্লাই করা হয়েছে এইটুক থেকে, সুতরাং এইটুক সমান আমরা এইটুক বলতে পারি। হিসাবটা একটু জটিল মনে হয়, কিন্তু আমি সহজ করে দিলাম যে এটা হচ্ছে ইউভির সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে। ইউভি অর্থাৎ ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, আবার ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। সেই হিসাবে আমরা dy/dx ইউভি সমান এটা লিখতে পারি। আর এখানে এই যে ই এবং ই এক্সপোনেনশিয়াল দুইটাই একই বেজে নিয়ে এসে এইভাবে লেখা হয়েছে। তারপরে এটিকে আমরা ইন্টিগ্রেশন করেছি, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে পরে এটা সময় এইটা হয়েছে, এবং এই পাশে ইন্টিগ্রেশন করা হয়েছে। ইন্টিগ্রেশন করলে একটা সমকলন ধ্রুবক জেড আমরা নিয়ে আসছি। এটাকে দেওয়া হচ্ছে 3 নং সমীকরণ। এখন সেই শর্ত যে t=0 হলে C2=0 হয়, এই শর্তটা যদি আমরা এই 3 নং সমীকরণে অ্যাপ্লাই করি তাহলে এরকম সমীকরণ বের হয়ে আসে। এখান থেকে আমরা একটা জেড এর মান হিসাব করে বের করব। বইয়ে বা বিভিন্ন বইয়ে এই সমীকরণটি অনেক বড় করে জটিল করে লেখা হয়েছে, এটি আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটু সহজভাবে উপস্থাপন করার জন্য। তো জেড এর একটি মান আমরা বের করে নিলাম, এবং এই জেড এর মানটি আমরা পরবর্তীতে এই 3 নং সমীকরণে এই জেড এর জায়গাতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যালকুলেশন করা হয়েছে। দেখো ক্যালকুলেশনে খুবই সহজ, একটু খেয়াল করতে হবে যে K1C0/K2-K1টাকে কমন নিয়ে এই পাশে নিয়ে আসছি, ফলে এইটুকু রয়েছে -1, এবং C2 সমান এইটাকে আমরা ওই পাশে নিয়ে আসছি, যেটা এই পাশে এসে এই যে জায়গাটাতে বসানো হয়েছে। তার মানে C2 সমান এখানে আমরা যদি হিসাব করি, এইখানে আসতেছে আমাদের এইটাকে আমরা আবার কি করেছি, এখানে 2টা অংশে বিভক্ত করেছি। এটাকে এই একটা অংশ বিভক্ত করেছি, আবার এই আরেকটা অংশ বিভক্ত করেছি, এইভাবে লেখার জন্য। তারপরে এইটাকে আমরা C2 সমান K1C0/K2-K1 লিখলাম, এবং এইখানে যে অংশটা আমাদের রয়েছে এখানে আমরা এটাকে খেয়াল করো, এই যে এই অংশটুকু বেজ এক্সপোনেনশিয়াল বেজ, তাই এইটুকে আমরা একত্রে লিখেছি, আর মাইনাস এই e⁻k2t কে উপরে নিয়ে গিয়ে লিখেছি e⁻−k2t, এই যে লেখা হয়েছে। তারপরে এখানে দেখো এইখানে গুণ করলাম, গুণ করলে পরে আমাদের এই যে k2t অংশটা কাটা যায়, কাটা যাওয়ার পরে যা থাকে তাই লিখেছি। তাহলে C2 সমান হচ্ছে এইটা। এখন দেখো আমরা C2 এর মানও বের করেছি এবং C1 এরও মান বের করে আগেই রেখেছি। এখন এই C1 এবং C2 এর মান আমরা প্রথমে যে লিখে আসছিলাম C0 সমান C1 + C2 + C3,
ওই জায়গাটাতে এখন আমরা বসাবো। এই জায়গাটাতে আমরা এখন মানটা বসাবো। খেয়াল করো এখানে C3 সমান যা আসে সেটা লিখে C0, C1 এবং C2 সবার মানকে আমরা এখানে বসিয়েছি। বসানোর পরে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে। C0 কমন নিয়েছি, এইটুকু রয়েছে। তারপরে এখানে আবার এইটা দুইটাকে গুণ করেছি, গুণ করার পরে এইভাবে ক্যালকুলেশন করলে যে এইটা এইটুক থেকে e⁻k1টি কমন নিয়েছি, ফলে এখানে 1 প্লাস k1/k2 - k1 রয়েছে, আর এখানে যা ছিল তাই। এটাকে দিলাম আমরা 4 নং সমীকরণ। খেয়াল করো এখানে যদি k2 ইজ মাচ গ্রেটার দেন k1 হয়, তখন e⁻k1টি ইজ গ্রেটার দেন e⁻k2টি হবে। অর্থাৎ k2 এর মান অনেক বেশি, k1কে অগ্রাহ্য করা যায়। এবং এটা যদি হয় তাহলে এইখানে খেয়াল করো k2 যদি অনেক বড় হয় k1 বাদ যাবে, এবং k2 অনেক বড় হওয়ার কারণে এই টোটাল মানটা অনেক কী হয়ে যাবে, এই মানটা অনেক বড়, ফলে এই টোটাল মানটা অনেক ক্ষুদ্র হয়ে যাবে। ক্ষুদ্র হয়ে গেলে শুধু এইটুকু থাকবে, 1 - e⁻k1t, এই অংশটুকু থাকবে। একইভাবে ঠিক উল্টা শর্ত যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের থাকবে এই অংশটুকু থাকবে। তো তার মানে এই অংশটুকু 0 হয়ে যাবে, বাদ হয়ে যাবে, এবং এই অংশটুকু থেকে যাবে। সেক্ষেত্রে এই যে k2 হয়ে যাবে সবচেয়ে ছোট, মানে বেশি ছোট, তখন k1 কাটা যাবে, 1 থাকবে। আর এখানে ঠিক একইভাবে শর্ত অ্যাপ্লাই করলে এটা ইগনোর করা যাবে। ফলে দুইটা শর্তের কারণে আমরা দুইটা সমীকরণ পাচ্ছি, 5 এবং 6 নং, এবং দুইটাতেই দেখতেছি যে দুটো প্রক্রিয়াতেই বিক্রিয়াটি প্রথম ক্রমের ধারা অনুসরণ করেছে। এটি ধারাবাহিক বিক্রিয়ার জন্য গতিবিদ্যা, যেখানে দুটি ধাপই প্রথম ক্রমের ধারাবাহিকতা অনুসরণ করেছে। তো এটি পরীক্ষায় এসেছে 2019 সালে খুব সম্ভবত। তবে প্রথম অধ্যায় থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা শিখে রাখতে পারো। সহজভাবে এটি এখানে তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।